কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই শুরু করি যে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হলো আজকে, হুট করেই যমুনাতে বৈঠক হলো এবং সেখানে যে বিষয়গুলো মূলত আসছে, গণমাধ্যমগুলোতেও যে বিষয়গুলো ফোকাস করে আনা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের আদলে অন্তর্বর্তী সরকারকে ভূমিকা নেওয়ার আহ্বান জানাচ্ছে বিএনপি এবং সরকারে দলীয় কেউ থাকলে বা দলীয় উপদেষ্টাদেরকে বাদ দেওয়ার একটা আহ্বান আছে প্রধান উপদেষ্টার কাছে। আসলে প্রথম অংশটুকু নিয়ে আসে যে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কিভাবে আসলে মানে এই দাবিটি যে জানালো সেটি আসলে কিভাবে সরকার এটি রাখতে পারে, কারণ আমরা তো জানি তত্ত্বাবধায়ক সরকারের একটা একটা চেহারা আছে যে প্রধান উপদেষ্টা হবেন সাবেক বিচারপতি, তার নেতৃত্বে ১০ জন সাবেক প্রধান বিচারপতি হবেন আর তার নেতৃত্বে ১০ জন উপদেষ্টা থাকবেন, এরকম একটা চেহারা আছে তত্ত্বাবধায়ক সরকারের। সেটি আসলে মানে কিভাবে সম্ভব বা কিভাবে আসলে তত্ত্বাবধায়ক সরকারের আদলে এই সরকার হবে? এটা তো তত্ত্বাবধায়ক সরকার আদলে যেটা বলা হচ্ছে, এটা যদি গ্রামাটিক্যালি যদি বলে সেটা তো না, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। তো তত্ত্বাবধায়ক সরকারের আদলে যেটা বলা বুঝাতে চাচ্ছে, আমাদের অতীতে যে অভিজ্ঞতা ৩ মাসের যে সরকারগুলো ছিল, সেখানে দল নিরপেক্ষতাটা চরম ভাবে ছিল। সেখানে আহ প্রশাসনকে নিরপেক্ষ করার একটা চেষ্টা ছিল। যারা নির্বাচনী দায়িত্বগুলো পালন করেছে, ইলেকশন কমিশনের ইয়ে ছিল, এবং যাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের ছিলেন, উপদেষ্টা ছিলেন যারা, তাদের নিরপেক্ষতা তো মানে প্রশ্নাতীত ছিল। এই এই প্রেক্ষিতে বর্তমানে যেটা আছে, এখানে তো আর সে অবস্থা নাই। কিন্তু বর্তমানে যেই সরকার ব্যবস্থা আছে, সেটা সেটাকে সেটার যে নজির নাই তাও তো না। ২০০৮ সালে যে নির্বাচন হয়েছিল, হ্যাঁ, তো সেখানে কি ছিল? সেখানে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না, সেটা তো ইন্টেরিয়াম গভর্নমেন্টই করেছে, তাই না? মইনুদ্দিন ফখরুদ্দিন সরকার করে নাই। তো সেটা তো ২ বছর ছিল। তো হুম। সেরকম এখনো তো তাই আছে, এখন তো ১.৫ বছর মনে করেন থাকবে, এখনো তো সেই সরকারই আছে, তাহলে নতুন কিছু না এটা। এবং এখানে ওনারা যেটা চাচ্ছে, যে নতুন আরেকটা সরকার চাচ্ছেন না, ওনারা চাচ্ছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে দল নিরপেক্ষতা মানে ক্ষুণ্ণ হয়ে করেছেন যারা, তাদেরকে যাতে দূরে রাখা হয়। আমি জানি না, হয়তো তারা ২-১ জন উপদেষ্টার নাম বলেছেন, আমি শুনেছি ২ জন উপদেষ্টার নাম বলেছেন, আমি পার্সোনালি বলতে চাই না সেটা। হুম। তো কিন্তু সাংবাদিকরা তাহলে তাদের জিজ্ঞাসা করেছিলেন, তখন তারা বলছেন সুনির্দিষ্টভাবে বলেন নাই। মানে সাংবাদিকরা তো জিজ্ঞাসা করেছিলেন না আচ্ছা, কেন? যাই হোক, তার ওনারা যে যে ২ জনকে টার্গেট করেছেন আর কি, একজন ভদ্রমহিলা আর একজন পুরুষ, ২ জনকে ওনারা দিয়েছেন। আপনি হয়তো ভাবছেন যে ওই ছাত্র উপদেষ্টাদের কথা না, ছাত্র উপদেষ্টাদের কথা ওনারা আমার মনে হয় নাই বলেছে আজকে। তো এই জায়গা থেকে কালকে আবার যাবে, জামাতে ইসলামী যাবে, সে একই দৃশ্য হবে, বলবে যে এই ২ জন লোক বিএনপি ঘেঁষা, তাদেরকে আপনারা এখানে রেখেন না। যেমন তারা আজকে বলেছে এই ২ জন জামাত ঘেঁষা। তো এইটাই হচ্ছে বিষয়। আর শুধুমাত্র উপদেষ্টা তো নয়, আবার মাঠ প্রশাসনে যারা কাজ করবে, তারা কিভাবে কাজ করবে? তারা অতীতে নির্বাচনগুলোতে যেভাবে দেখা গিয়েছিল, দল নিরপেক্ষতা হারিয়ে তারা ইভেন রাতের ভোটও করেছে। তো সেরকম লোকগুলো কি থাকবে না এখানে সহি লোকগুলো দেবে? ওই লোকগুলো তো থাকছে না, সেটা তো প্রশ্নই আসে না থাকার। কিন্তু সহি যাদেরকে দেবে, তারাও যাতে আবার একটা দলীয় রূপ না নেয়। হুম। আরেকটা বিষয় আমি এখানে শুনেছি, আমি কতটুকু সত্যতা আছে জানি না, যে স্কুল পর্যায়ে কিছু কমিটি হয়, আপনার ম্যানেজিং কমিটি হয়। এই কমিটিগুলা এখন তোড়জোড় চলতেছে করার জন্য, এবং বিএনপির তরফ থেকে এগুলো যাতে না করা হয়, সেটার একটা বার্তা ছিল যে আচ্ছা। এই স্কুল কমিটিগুলো মাধ্যমেও কিন্তু অনেক সময় আহ ভোট প্রভাবিত করার বা কেন্দ্র প্রভাবিত করার একটা প্রচেষ্টা থাকতে পারে। হয়তো এই উদ্দেশ্য নিয়ে বলেছে, না অন্য কোন উদ্দেশ্য নিয়ে আমি জানি না। তারা তাহলে এটা রেজ আনিস আলমগীর একটু আরেকটু স্পষ্ট হই, কারণ একটা জায়গায় আপনি বলছিলেন আমি হয়তো ভাবতে পারি, আসলে এরকম ভাবতেই পারি এবং সবাই আসলে এটা স্বাভাবিকভাবে ভাবতে পারে, কারণ আগেও আসিফ মাহমুদ, মাহফুজ আলম আর হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনজনকে নিয়ে বিএনপি আপত্তি জানিয়েছিল। এবারে যে তাহলে বলছেন কারো কারো কথা যদি বলা হয়ে থাকে তাহলে সেটা এই তিনজনের কেউ না। না, আমি ওই ২ জন অন্য ২ জনের কথা শুনেছি, এটা এই ৩ জনের না। আচ্ছা। আর সেটা কি আপনি এখন আপনি যাদের নাম, স্পষ্ট না বলে প্রকাশ করছেন না, মানে আপনি নিশ্চিত না? না যেহেতু এটা অফিসিয়াল না, আমি কেন বলবো? আমার আমি পার্সোনালি তো অনেক কিছু জানতে পারি। আচ্ছা বাট আচ্ছা। এটুকু আপনাকে তো একটা জেন্ডার বললাম।
হুম হুম, হ্যাঁ, এতটুকু অন্তত বলেছেন, একজন নারী এবং একজন পুরুষ। জি, আর একটা যে বিষয়, যে তত্ত্বাবধায়ক সরকার আহ, একটা রুটিন কাজ করে, এটা আমাদের জানা, যে তত্ত্বাবধায়ক সরকার এত কিছু তাহলে মানে এই সরকারের যে নানান দিকে বিস্তার কাজ করছেন, জুলাই সনদ অনুষ্ঠানে, স্বাক্ষর অনুষ্ঠানেও প্রধান উপদেষ্টা বললেন যে বঙ্গোপসাগর, আমি একটু কোটি করি, বঙ্গোপসাগর অত্যন্ত সম্পদশালী, এর পূর্ণ ব্যবহার করতে চাই আমরা, আর তর্কে বিতর্কে থাকতে চাই না, এই জন্যই আজকের সনদ হলো। যদি আমি বুঝি নাই যে বঙ্গোপসাগর ইস্যুতে সনদের কি আছে, থাকলে আপনি আমাকে বলতে পারেন, আপনি পড়েছেন পুরোটাই, সেটি একটি মানে এই যে নানান দিকের কাজ, বঙ্গোপসাগর বন্দর ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো তত্ত্বাবধায়ক মানে বর্তমান সরকার হাতে নিয়েছে, এগুলোতে তাহলে মুভ না করার বা আর না এগোনোর দাবি আছে বিএনপির, এরকম কিছু কি? মানে তত্ত্বাবধায়ক সরকার তো রুটিন কাজ করবার কথা। আমার আমার ধারণা যে বিএনপি যদি এটা বলে থাকে, আমি ওয়েলকাম করব। বলেছে কিনা আমি সন্দিহান। হুম বা বললেও এভাবে হচ্ছে যে এগুলো আমরা দেখবো, আমরা বা নির্বাচিত সরকার যারা আসবে তারা দেখবে, আপনারা এখন কেন করছেন, এটা কিন্তু তাদের আগের বিবৃতি ছিল এরকম। বেশ কয়েকজন বিএনপি নেতা এরকম বলেছেন আগে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কেন এত তোড়জোড় করে এগুলো করতে চাচ্ছে, সেটাই তো জনগণের প্রশ্ন। কারণ 2 দিন পরেই যখন একটা নির্বাচিত সরকার আসবে, তার হাতে কিছু দায়িত্ব দিয়ে যান। আপনারা কেন সবগুলো করতে হবে? আপনার এগুলা তো নির্বাচনের সঙ্গে জড়িত বিষয় না। এগুলো তো সংস্কার বিষয় না। এগুলো তো রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনস্টলেশন গুলো, জায়গাগুলো, আপনি বিমানবন্দর, সমুদ্র বন্দর, এই জাতীয় জায়গাগুলো যখন আপনি বিদেশিদের হাতে তুলে দেন, সেখানে তো জনমত কি আছে, জন জনতার রায় আছে কিনা, সেটা তো বিষয়। আপনি একটা অনির্বাচিত সরকার, আপনি কেন এত বড় বড় ডিসিশন নেবেন যেটা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হতে পারে? সেগুলো তো নেওয়ার অধিকার একমাত্র রাখে জনতার রায় নির্বাচিত সরকার, সেটা যেই হোক। তো এই জায়গায় আমি মনে হয় যে, আমার নিজের তরফ থেকে আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার যদি, বা সরি, ইন্টেরিয়াম গভর্নমেন্ট যদি এদিকে আগায়, তাহলে সেটা সেটা খুব ভালো জিনিস হবে না। এবং সেই জায়গায় যদি বর্তমান রাজনৈতিক দলগুলো যারা বিদ্যমান আছে, আওয়ামী লীগ তো মাঠে নাই, জাতীয় পার্টিও অলমোস্ট মাঠ ছাড়া, তারপরে আপনার 14 দল তো জেলেই সবগুলো মনে হয়, তারপরে বাকি যে আছে, 2টা দল আছে বাংলাদেশে সক্রিয় এখন, জামাতে ইসলাম আর বিএনপি। এনসিপি দল আছে, কিন্তু তারা কোন ইস্যুতে কি করছে সেটা নিয়ে তো মানুষ এখনো এখনো ভরসার জায়গা পায়নি। তো ভরসার জায়গায় জনগণের এখন 2টা রাজনৈতিক দল মাঠে আছে। ইনফ্যাক্ট বাংলাদেশে তো 4টা রাজনৈতিক দলে ভরসার জায়গায়, যেটা ভোট মানে কাউন্ট রিসেন্ট যদি আপনি হিসাব করে দেখেন, সে জায়গায় বলে যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আর জামাতে ইসলাম, এই 4টা দলে 80% ভোটের মালিক, বাকি 20%। তা 80%-এর মধ্যে 2টা রাজনৈতিক দলই আপনার এখন সক্রিয়, বিএনপি, জামাত। তো তারা যদি কিছু না বলে, তাহলে তো এই দায় তাদেরকেও নিতে হবে। হুম। জনগণের কাছে তাদেরও জবাবদিহি করতে হবে। বাংলাদেশের বন্দর, বাংলাদেশের এয়ারপোর্ট কিভাবে চলে যাচ্ছে অন্যদের হাতে, এবং কোন অন্তর্বর্তী ইয়েতে সরকার বা যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের এরকম সরাসরি জবাবদিহিতার জায়গাটা আসলে নাই তো বটেই। আপনি আরো যে দলগুলোর কথা বলছেন, সবগুলো দল নিয়ে ছোট ছোট করে আলোচনা আনতে চাই। বিএনপি যখন যমুনায় গিয়ে এরকম তত্ত্বাবধায়ক সরকারের আদলে বা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাবার কথা বলছে, আওয়ামী লীগের তখন ঢাকা শহর জুড়ে একটা মিছিল, বিভিন্ন এলাকায় ব্যানার নিয়ে নিয়ে মিছিল করছে আওয়ামী লীগ। আমি একটু আওয়ামী লীগ হুম। প্রসঙ্গটা একসাথে একটু কম্প্যাক্ট আকারে আপনার কাছে জানতে চাই, যে বিএনপির এমন দাবির আওয়ামী লীগের কাছে কেমন হতে পারে, আপনার কি ধারণা, এটি একটি। এবং একসাথে আমরা অনেকগুলো দেখলাম যে সম্প্রতি 6টি মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রধান উপদেষ্টার কাছে একটা চিঠি পাঠিয়েছে, যেখানে আছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে আওয়ামী লীগের উপর যে আরোপিত নিষেধাজ্ঞা আছে সেটি প্রত্যাহারের একটা দাবি আছে। সম্প্রতি মেহেদী হাসানের সাথে, আন্তর্জাতিক সাংবাদিক মেহেদী হাসানের সাথে সাক্ষাৎকারে সেখানেও একটা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়ে একরকম চাপেই পড়েছিলেন প্রধান উপদেষ্টা। তার আগে জাতিসংঘও বলেছিল কোনো দলকে নিষেধ না করতে বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সেনাপ্রধানও একসময় বলেছিলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এই যে বিষয়গুলো, এই সমস্ত চাপ কি নির্বাচনের আগে একটা মানে আওয়ামী লীগ কেন্দ্রিক কোনো চাপ কি সরকারের উপর, প্রধান উপদেষ্টার উপর পড়বে? এবং বিএনপির এই দাবি আওয়ামী লীগও কিভাবে নেবে? দুটি বিষয় যদি একসাথে বলেন।
বিএনপির এই দাবি? বিএনপি যেই দাবিটা বা আহ্বানটা প্রধান উপদেষ্টার কাছে গিয়ে বলল তত্ত্বাবধায়ক সরকার এর আদলে রূপ নেয়া, আর আওয়ামী লীগকেও কিন্তু আমরা এই সময় বলতে শুনছি না যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, যদিও তারাই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে একেবারে মানে যা করলো, তারপরে তারা এখন এই দাবি করছে। বিএনপির দাবির সাথে তাদের এই যে মিল, এটি নিয়ে প্রশ্ন করছিলাম। আর সাথে সাথে মানে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা একটা আছে সেটি প্রত্যাহারে যে চাপ, এটির কোনো প্রভাব থাকবে কিনা নির্বাচনের আগে? থাকতেই পারে, কারণ যেহেতু আওয়ামী লীগ সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল, এখানে অন্যতম একটা রাজনৈতিক দল, এবং তাদের হিউজ ভোটার রয়ে গেছে। আওয়ামী লীগকে আপনি দলগতভাবে নিষিদ্ধ করেছেন বা কার্যক্রম এখন নিষিদ্ধ আছে, কিন্তু ভোটার তো আর নিষিদ্ধ হয়নি। তো সেই ভোটাররা কি অ্যাক্ট করবে, কিভাবে করবে, সেটার উপরে অনেক কিছু নির্ভর করছে। এবং আপনি আন্তর্জাতিক কিছু আহ উদাহরণ দিলেন। তো আন্তর্জাতিক যে সংগঠনগুলো, 6টা মানবাধিকার সংগঠন একযোগে যখন একটা বার্তা দেয়, তখন বুঝতে হবে যে এর নেপথ্যে কিছু আছে। এমনি হঠাৎ করে তারা এরকম দিয়ে দিতে পারে না, যে দল বেঁধে কেন একযোগে দেবে। এবং সেই একযোগে দেওয়ার মধ্যে 12 পয়েন্ট তাদের ইয়ে ছিল, এবং তাদের প্রশংসা ছিল। এখানে সরকার যে গুম খুনের যে উদ্যোগ নিয়ে ব্যবস্থা যেটা নিয়েছে, সেটার ইয়ে ছিল বিচার ব্যবস্থা ভালো করুক, সেটার একটা তাগদা আছে। আপনি জানেন এই যে 12 পয়েন্টের, তার মধ্যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া, এটা একটা বড় ধরনের ইঙ্গিত। এবং কয়েকদিন আগে আরো একটা সংগঠন এরকম বলেছিল যে আওয়ামী লীগকে ইয়ে করার জন্য, মানে রাজনীতি করার সুযোগ দেওয়ার জন্য। আপনি আন্তর্জাতিক আহ সাংবাদিক মহলের কয়েকজনের কথা বললেন, মেহেদীর কথা বললেন বিশেষ করে, তখন এটা খুব আলোচনায় এসেছিল। এবং কেয়ারটেকার গভর্নমেন্টের ইন্টেরিয়াম গভর্নমেন্টের তরফ থেকেও তখন বলা হয়েছিল যে আমরা এইভাবে বলিনি, এভাবে বলেছি। একটা বিতর্ক তৈরি হয়েছিল যখন বললো যে আওয়ামী লীগকে তো আমরা নিশ্চিত করিনি, তারা আহ বৈধ যে কোনো রাজনৈতিক সময় দল। আসতেই পারে নির্বাচনে। তো সব, এবং জাতিসংঘের কথা বললেন, সব দিক থেকে। এবং পার্শ্ববর্তী দেশ ভারত অবশ্যই তারা চায় যে একটা, বারবার বলছে তারা এখানে একটা ইনক্লুসিভ ইলেকশন চায় তারা। তো এই অংশগ্রহণমূলক হচ্ছে অবশ্যই এখন, কিন্তু ইনক্লুসিভ নির্বাচন তো হচ্ছে না। অংশগ্রহণমূলক আমি বলতে চাচ্ছি যে তো বহু দল আসছে, কিন্তু ইনক্লুসিভ যে বিষয়টা, এটা তো হচ্ছে না। এখন নন ইনক্লুসিভের দিকে যাচ্ছে। এখন নন ইনক্লুসিভ আওয়ামী লীগ কতটা নিবে, সেটা তাদের আগামী দিনগুলোতে বুঝে যাবে। আপনি আজকে উদাহরণ দিলেন যেটা, যে 35টি জায়গায় তারা ঢাকা শহরে বিক্ষোভ করেছে, জটিকা করেছে, এগুলো অনেকটা লুকিয়ে করা। এগুলো যে তারা যে একের প্রকাশ্যে কোনো কিছু করছে তা না। এগুলো হঠাৎ করে আসে, ঝটিকা সফর, ঝটিকা মিছিল, ঝটিকা চলে গেল, এরকম। কিন্তু যেটাই হোক, সেই ঝটিকাও যদি করা হয় 35টা জায়গা থেকে, সেটাও কিন্তু ইনসিগনিফিকেন্ট বিষয়। এটা 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 নয়। এটা 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 হচ্ছে যে, মানে সেই যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে সেটাও কিন্তু একেবারে আহ মানে আপনি ফেলে দিতে পারেন না হুম। ইলেকশনের আগে। যে ইলেকশনের আগে আগে আরো কি হবে সেটাও আমরা জানি না। কিন্তু আমরা নাগরিক হিসাবে যেটা আগেও বলেছি, আমরা চাচ্ছি যে এমন একটা নির্বাচন, ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, সেটা যদি ইনক্লুসিভ হয় তাহলে ভালো। আর নন ইনক্লুসিভ যদি উনি করতে করতে চান, সেই জায়গায়ও যদি শান্তিপূর্ণভাবে করতে পারেন, ভালো। এবং সবচেয়ে ভালো হয় যে রাজনৈতিক দলগুলো সবার সাথে সমঝোতা করা। এর মধ্যে আমি যদি মনে করি যে আওয়ামী লীগের সাথেও যদি কোনো সমঝোতা করার দরকার হয়, করতে পারে। যে নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ হয়, এখানে যাতে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়, এবং আওয়ামী লীগ নিজেও এটা ডিসিশন নিতে পারে যে যে তারা কি ইলেকশন করতে দেবে কি দেবে না। আমি মনে করি যে তাদের ইলেকশন করতে দেওয়া উচিত, কারণ একটা নির্বাচিত সরকার যদি দেশে আসে, ইলেকশন করতে না বর্তমান দেওয়ার মতো সক্ষমতা কি আওয়ামী লীগ রাখে এখন? আমি মনে করি যে যখন একটা রাজনৈতিক দল চোরাগুপ্ত অবস্থায় চলে যায়, যখন আপনি তাকে প্রকাশ্য রাজনীতি করতে দিচ্ছেন না, এবং তার যে হাজার হাজার সমর্থক এই দেশে রয়ে গেছে, তো তারা তো অবশ্যই সেটা করতে পারে। পারে না সেটা কিভাবে বলেন? নাশকতা করার মতো অবস্থা তো যে কোনো সময় করতে পারে। এবং নাশকতা যে 2-4টা হচ্ছে, সেটা থেকে সরকার প্রিভেন্ট করার মতো খুব একটা সক্ষমতা দেখিয়েছে? আমরা তো দেখি নাই যে সরকার খুব একটা দেখেছে। সরকার 2-4 জন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করছে ওইখান থেকে, তাদের বিরুদ্ধে যে নাশকতার অভিযোগ আছে সেটাও তো না, আপনি সেটা তো প্রমাণিত না। কিন্তু যেখানে যেখানে নাশকতা হচ্ছে, মনে করেন এয়ারপোর্টে হলো বা আরো কোথাও হলো নাশকতা, কিন্তু আমি বলবো না, লক্ষণগুলো তো সেরকমই। তো সেই জায়গায় তো সরকার আবিষ্কার করতে পারে নাই কখনো যে এটা নাশকতা হয়েছে বা এরা জড়িত ছিল। সেটা তো না। তার মানে কি হচ্ছে, সরকার, এটা আমি আরো একবার বলেছিলাম, সরকার আমাদের যে
এয়ারপোর্টে যেরকম নিরাপত্তা দিতে পারছে না, এটা কেপিআই এলাকা, তেমনি টেম্পো স্ট্যান্ডে যে চাঁদাবাজি হচ্ছে সেটার নিরাপত্তা দিতে পারছে না। তো এমন একটা সরকার, এমন একটা নাজুক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে আপনি যখন একটা নির্বাচন করতে যাবেন, তো সেইখানে তো স্টেক হোল্ডার যারা আছে তাদেরও যেমন সহযোগিতা দরকার, তেমনি তেমনি ডিস্টার্ব করতে পারবে যেমন যে 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 গোষ্ঠী, তাদের সাথেও একটা পরামর্শ করলে অসুবিধা কোথায়? তার মানে আনিস আলমগীর যে ইনক্লুসিভ হোক, মানে আওয়ামী লীগকে নির্বাচনে আসুক আওয়ামী লীগ বা না আসুক, আওয়ামী লীগ নির্বাচনে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এটা নিঃসন্দেহে আওয়ামী লীগ নিঃসন্দেহে। নির্বাচনে একটা ফ্যাক্টর অবশ্যই, কারণ তারা ডিস্টার্ব করার ক্ষমতা রাখে। জি, ক্ষমতা রাখে। আসি এবার একটু এনসিপি এবং জামাত প্রসঙ্গে। একরকম দুই দল একটা বাহাসের জায়গায় চলে আসছে। এনসিপি জামাতকে বলছে একটা মানে রাজনৈতিক প্রতারণা করছে জামাত, পিআর এর আন্দোলন, এটা জামাতের সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা বলছে এনসিপি। আবার জামাত বলছে যে বাপের মানে নিজেদেরকে বাপ হিসেবে আখ্যায়িত করছে, যে জন্ম নিয়ে বাপের সাথে পাল্লা দিও না, এরকম কথা বলছেন জামাতের সেক্রেটারি জেনারেল। এই একটা অবস্থা। কিন্তু আহ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো শুরু থেকে জামাত এনসিপিকে একই টোনে কথা বলতে দেখেছিলাম। ধরেন সংস্কার, বিচার, এইরকম দাবিগুলো তারা একই রকম, সব দিক থেকে একই রকম টোন। এখন আসলে হুম। টোন ভিন্ন হয়ে এমন অবস্থায় গেল কেন যে একদল আরেক দলকে প্রতারক বলছে, আর একদল আরেক দলের বাপ হিসাবে নিজেদেরকে দাবি করছে? আমার ধারণা তারা যে ওই সনদে স্বাক্ষর করবে না, এরকম একটা সুর দেখেছিল জামাতের, যে আমাদের এই এই দাবি না হলে, আমাদের পিআর দাবি না হলে, তারপরে এটা ইমপ্লিমেন্ট করার একটা অঙ্গীকার না থাকলে, কি বলে আইনগত ভিত্তি না দিলে, যে সমস্ত কথাবার্তা সুর তুলেছিল, এই এনসিপি সেই সুরে মাতোয়ারা ছিল। এবং সে তারা যখন দেখলো যে জামাত এই সুর বদল করে অংশ নিয়েছে এবং স্বাক্ষর করে ফেলেছে, ডক্টর ইউনূসের সাথে হাত মিলিয়েছে, হুম। এবং বিএনপির সাথেও একসঙ্গে তারা বসে এই স্বাক্ষর করেছে, এনসিপি তখন যেতে পারে নাই, এটা তাদেরকে কোনো না কোনো ভাবে আহত করেছে। এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে এনসিপি, আমি নিজে মনে করি আমার অবজারভেশনে এনসিপির মধ্যে জামাত ঘেঁষা লোক অনেক বেশি, এবং তারা একই সঙ্গে দুইটা ট্যাগ পাচ্ছে। একটা হচ্ছে এটা কিংস পার্টি, এটা হুম। ডক্টর ইউনূসের আশীর্বাদ পুষ্ট। আবার একই সঙ্গে তারা আরেকটা ইয়ে পাচ্ছে, এটা এটা জামাতের বি টিম। জামাতের বি টিম বলা হচ্ছে, জামাত মার্কা যে আরো কয়েকটা রাজনৈতিক দল আছে, বিশেষ করে আপনার এবি পার্টির কথা বলা হয়। তো এটা এবি পার্টিও যদি একটা জামাতের বি টিম সি টিম একটা হয়ে থাকে, এটাকেও বলা হচ্ছে সেরকম একটা দল। তো তারা হয়তো সেই সেই বদনামটাও গোছাতে চায়, যে তারা আহ, একেবারেই ইয়েতে জামাতের দিকে না ঘেঁষে তারা মধ্যপন্থার একটা রাজনৈতিক দল, সেটা বুঝাতে চায়, হুম। যে বা জামাত বিরোধী অবস্থানের একটা রাজনৈতিক দল বুঝাতে চায়। এই মুহূর্তে মনে করেন তাদের সাথে বিএনপির একটা ঐক্য হওয়ার সম্ভাবনা আছে, কারণ বিএনপি তাদেরকে এক ধরনের, তাদের সাথে কথাবার্তা হয় তাদের, তারাও চায় যে ইয়াংরা রাজনীতিতে আসুক, প্রতিষ্ঠিত হোক। তো বিএনপি যখন কয়েকটা সিট ছেড়ে দেওয়ার যখন অঙ্গীকার করবে, তখন বিএনপিও তো চাইবে বিনিময়ে কিছু, যে তোমরা যে জামাতের সাথে নাই সেটা আমাদের দেখাও। হুম। আদারওয়াইজ আমরা মনে করো 10টা সিট দিলাম বা 5টা সিট দিলাম, সেগুলো তো আবার জামাতি কতগুলোকে দিয়ে তোমরা নমিনেশন দিয়ে দিবে, ওরা আবার জামাতে জয়েন করে ফেলবে, এরকম তো হতে পারে। হুম। তো তার আমরা মানে আমাদের বিএনপির সিটগুলা সাথে যাওয়ার একটা লক্ষণ হতে পারে এটা। হতে পারে, কারণ আচ্ছা। তারা তো বিএনপির সাথে যেতে পারে, সেটা যে বিএনপি তো অস্বীকার করছে না। হুম। বিএনপির নেতা তারেক রহমান তার বিবিসি ইন্টারভিউ তো বলেছে যে আমরা ইয়াংদের সাথে ইয়ে করে আমরা এটা ইয়ে উড়িয়ে দিচ্ছি না, তাদের সাথেও আমাদের জোট করার যে সম্ভাবনা আছে। এবং বিএনপি তাদের এই পেজটা ইউজ করতে চায়, যারা তারা যেহেতু জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব যেটাই বলি আমরা, অভ্যুত্থান, তারা তো অভ্যুত্থানের নায়ক ছিল, এবং এই নায়কগুলো তো এই দলে আছে। তো তারা যদি সেটা ব্যবহার করতে চায়, তাহলে তাদেরকে নিয়ে আসলো, হুম। যে তারা আমাদের সঙ্গে আছে, ইয়াং ফোর্স আমাদের সঙ্গে আছে, বিএনপির পক্ষে এটা দেখানো সহজ হবে। কিন্তু মাঠ পর্যায়ে যে অবস্থা, বিএনপি সেটা উপলব্ধি করে কিনা জানি না, কারণ এনসিপি কয়টা ভোট পাবে এটা কিন্তু ভীষণ সন্দেহের ব্যাপার। এবং তাদের ভোট, তাদেরকে তাদেরকে সিট ছেড়ে দিলেও তারা ওই সিটে জয়ী হয়ে আসতে পারবে, এটা আরো বড় সন্দেহের ব্যাপার, কারণ এখন তার ধানের শীষ মার্কা নিয়ে তারা হুম। নির্বাচন করতে পারবে না, তাদের তো নিজস্ব মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। আর বিএনপির মতো একটা রাজনৈতিক দল, এত বৃহৎ একটা রাজনৈতিক দল, তাদের কত কর্মী কত জায়গায় বিদ্রোহী প্রার্থী হয়ে যাবে,
তো সেখানে আপনি যদি এনসিপির কোনো একটা মার্কায় আপনি দাঁড়ালেন, এনসিপির মার্কা আজকে কি জানি একটা দিয়েছে, তো সেরকম একটা মার্কায় যদি আপনি দাঁড়ান আর ওইখানে ধানের শীষ নাই, তো আরেকজন স্বতন্ত্র হয়ে তো জয় হয়ে চলে আসতে পারে। হুম, তো এনসিপি কে তো জোর করেও তারা জেতাতে পারবে না। কিন্তু তারা যদি সঙ্গে থাকে, একটা একটা ভালো সাইন দেখা যায়, দেখতে সুন্দর লাগে। আবার হুম, এটাও একটা কথা আছে যে এনসিপি যখন বিএনপির সঙ্গে আসবে, তখন এই সরকারের যে কিছু নেগেটিভ পারফরমেন্স যেগুলো হয়েছে, সে দায়ও কিন্তু বিএনপির ঘাড়ে তখন পড়বে। কারণ এই নেগেটিভ পারফরমেন্সের প্রধান হোতা হিসাবে দেখা হয় এনসিপি কে। এনসিপি এই সরকারকে ব্যর্থ করার ক্ষেত্রে কিছু কাজ করেছে, এরকম একটা অভিযোগ আছে। আবার সরকারের যে ব্যর্থতা, সেটাও আবার এনসিপির উপরে আসতেছে, ভাইস ভার্সা। কিন্তু হুম। এনসিপি কে যে একটা পজিটিভ ভাবে দেখবে, সেটা তো সরকার যদি পজিটিভ কাজ করতো, সেটার সেই হুম। ক্রেডিটটা তারা নিতে কিন্তু পারতো। এই তকমা থেকেই কি এনসিপি এখন বের হচ্ছে? মানে আপনি বলছিলেন জামাতের টিম বা জামাতের গর্ভ থেকে এনসিপি হলো, এই যে অভিযোগ মানে বাপ দাবি করছে জামাত, এখান থেকে আসলে বের হয়ে আসার একটা মধ্যম পন্থার একটা জায়গা তৈরি করার জায়গা থেকে এনসিপি হয়তো এটা করতে পারে। এনসিপি কি কিংস পার্টির তকমাও আমরা বিভিন্ন সময় আলোচনায় এটি এসেছে যে এনসিপি কিংস পার্টি, আপনিও বলছিলেন আজকে সেইটার তকমা থেকেও বেরিয়ে আসছে কিনা? কারণ ধরেন জুলাই সনদে স্বাক্ষর করলো না তারা, এবং প্রধান উপদেষ্টা তাদেরকে ছাড়াই বললেন সমস্ত রাজনৈতিক নেতা, সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদে স্বাক্ষর করছেন, মানে তাদেরকে ছাড়াই সমস্ত কাউন্টেড হয়ে গেল। হুম। কিংস পার্টি বা বিভিন্ন এখন যে সরকারের সাথে তাদের একটা দূরত্ব দেখা যাচ্ছে, কিংস পার্টির তকমা কি তারা থেকে মুক্ত হচ্ছে? এই ঘটনায় তো যদি তারা অনড় থাকে, তাহলে হইতেও পারে। তারা একদিকে জামাতের বি টিমও না, তারা কিংস পার্টিও না, তারা সহি এবং এই, মধ্যপন্থার একটা রাজনৈতিক দল। তারা নিজস্ব সত্তায় একটা রাজনৈতিক দল, সেটাও একটা প্রমাণের একটা সুযোগ থাকে। কিন্তু এবং তারা এটাও বলেছে, সই না করলেও তো হয়, সই না করলেও যে নির্বাচন পিছিয়ে থাকবে তা তো না। সইটা কি আসলে? সইটা তো এটা একটা সমঝোতা যে আমরা এই রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করছি যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই কাজগুলো করব। এটা তো আসলে নির্বাচনের সঙ্গেও যে সম্পর্কিত তা না, ফেব্রুয়ারি ইলেকশনের সাথে এর কোনো সম্পৃক্ততা নাই। সেটা আলাদা একটা অঙ্গীকারনামা। তো সেই জায়গায় এখনো সরকার তো 31 তারিখ পর্যন্ত তাদেরকে সময় দিয়ে রেখেছে। 31 তারিখের মধ্যে যদি হয় তাহলে ভালো, তাহলে সবাই আমাদের আমাদের কাছে ভালো লাগবে যে সব রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া বা 14 দল ছাড়া, জামা ইয়ে জাতীয় পার্টি ছাড়া, যে কয়টা রাজনৈতিক দলকে ডেকেছিল আর কি, সে কয়টা রাজনৈতিক দল এখন ইয়ে করছে। যদিও সংখ্যার বিচারে আপনি যদি মনে করেন 52 কি 55টা একটা দল ছিল, সে 56টা জায়গায় ইলেকশন কমিশনের মানে তালিকা দেখে সর্বশেষ দেখা যায়। অনুযায়ী। হুম, হ্যাঁ। তো সেই জায়গায় 56টার মধ্যে আপনি যদি 25টাও হয়, এনসিপি যদি যায় মনে করেন 26টা হবে বড় জোর, তার মানে তাও তো সংখ্যার বিচারেও এটা ইয়ে না, হুম, অর্ধেকেরও বেশি না, কম। হুম, অর্ধেকেরও কম। আর সমর্থনের বিচারে তো অবশ্যই আরো কম, কারণ জাতীয় পার্টি এবং 14 দল এবং আওয়ামী লীগের ভোটার সংখ্যা তো একেবারে ফেলনা না। হুম। আচ্ছা, মানে তাহলে ওই যে বলছিলেন যে কিংস পার্টি থেকে সরতেও পারে, এই সরাটা আসলে কে সরছে? মানে কিংস পার্টি থেকে পার্টি নিজে সরে যাচ্ছে, নাকি কিংই সরিয়ে দিচ্ছে আর কি তার পার্টিকে? কি হচ্ছে আসলে সমীকরণটা? আমি জানি না, তবে কিং তাদেরকে একেবারে রাস্তায় ফেলে দেবে সেটাও আমি বিশ্বাস করি না। কিং হয়তো কোনো নেগোসিয়েশনে হয়তো ইয়ে হচ্ছে, কিং যে চায় না বিএনপির সাথে, হয়তো বিএনপি চায়, হয়তো বিএনপিকে হয়তো বিএনপির সাথে যাক, এই ধরনের একটা ইঙ্গিত থাকতেও পারে। তবে তাদের মান অভিমান তো অবশ্যই আছে। বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ একটা পোস্ট করেছে কয়দিন আগে, আমি দেখলাম দুইটা ছবি দিয়ে, যে ডক্টর ইউনূস তাদেরকে ঘিরে রেখেছে যখন ক্ষমতা নিচ্ছে তখন, হুম, যে বক্তৃতা দিচ্ছে, সম্ভবত এয়ারপোর্টের ছবি ওটা। হুম, আর ওই যে স্বাক্ষর করছে, তার পাশে তখন কে? বিএনপি, জামাত, আদার্স, এরা নাই। এটা দুইটা দৃশ্যের যদি তুলনা হয়, তাহলে তো নিশ্চয়ই তাদের মনোবেদনার বিষয়টা এখানে প্রকাশ পায়। হুম। আবার এদিকে মানে ওই যে প্রতারণার অভিযোগের কথা বলছেন, যেটা নাহিদ ইসলাম বলছেন জামাত সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা করছেন, কিন্তু আমি একটা অনুষ্ঠানে দেখছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী হুম। আকন্দ তিনি বলছেন যে পিআর সহ 5 দফা দাবিতে যে আন্দোলন, সেই কর্মসূচি ঠিক করা হয়েছিল নাহিদের বাসায়, এবং তারই আসলে এই কর্মসূচির আহ্বায়ক হবার কথা ছিল, কিন্তু পরবর্তী দেখা গেছে যে সেটি আসলে হয় নাই। তাহলে আসলে প্রতারণাটা কে করছে, কেন করছে, করে কে কি লাভ হাসিল করতে চাইছে, আর কি লাভ কার হচ্ছে?
এগুলো তো তাদের একান্ত অভ্যন্তরীণ ব্যাপার, এগুলোতে আমাদের নাক গলানোরও বা মন্তব্য করার সুযোগ নয়। তারা নিজেরা জানে কে কি কাকে প্রতারণা করছে, কে কার সাথে কি অঙ্গীকার নামায় গিয়েছিল। আমরা আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে সেটাই বলছি, সেটা হচ্ছে যে তারা এদিকে ছিল, আর এদিকে যেতে চায়, এবং তারা একটা ইঙ্গিত পেয়েছিল জামাত সই করবে না, তারা জামাত সই করেছে, স্বাভাবিকভাবে এটা তাদের গায়ে লেগেছে। সেই সমস্ত বিষয়গুলো আমরা বলতে পারি, কিন্তু কে কাকে প্রতারণা করছে এগুলো তারা বিশ্লেষণ করুক। তারা তো জামাত আজকে তো 2 দিন আজকে বললো যে বাবাকে এরকম করো না, বাবা কি জানি আপনি যে রেফারেন্সটা দিলেন, হুম হুম। এটা বোধহয় সেক্রেটারি সাহেব তাদের বলেছিলেন। তারপরে আপনার জয়েন্ট সেক্রেটারি আবার বলছে এটা শিষ্টাচার বহির্ভূত ভাবে মানে এই জামাতকে আক্রমণ করছে এনসিপি। সেটাও এনসিপি তারা আবার বলেছে যে জামাত অধ্যত্বপূর্ণ আচরণ করছে, অসৎ আচরণ করছে। হম, হুম হ্যাঁ ওইটাই বলছি, তারা পরস্পরের বিরুদ্ধে আহ বাকযুদ্ধ করছে, এবং সেটা কয়দিন থাকে কে জানে, 2 দিন পরে আবার হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। হুম এদের তো কোনো ইয়ে নাই, কোনো আগামাথা নাই, কে কখন কার প্রীতি হচ্ছে। এই যে জাতীয় ইয়ে বিএনপির বিরুদ্ধে বলেছে না কদিন আগে এনসিপি, এনসিপি তো বিএনপির বিরুদ্ধে বলেছে, সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে বলেছে। তো এখন বলছে না। এখন আমি যেটা ধারণা করছি, আমি সত্য না হতে পারে, আমি ধারণা করছি এনসিপি বিএনপির সাথে একটা হুম। গঠবন্ধন বা এটা জোটবদ্ধ হওয়ার চেষ্টা আছে, জোট। এবং হয়তো তাদের কাঙ্ক্ষিত আসনগুলো দিলে তারা হয়তো ইলেকশন করবে। আর যদি নাও করে, বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা দাঁড়াচ্ছে। হুম তো যে এই রাজনৈতিক দলটা ক্ষমতায় যাচ্ছে, তাদেরই একটা সহযোগী ছিল তারা, সেটাও তো আগামীতে প্রতিফলিত হতে পারে। হুম। যে কথাগুলো বারবার বলা হয় যে সেফ এক্সিট পাবে কিনা, সেফ এক্সিট যেমন এনসিপি যেমন বলছে ক্যাটেগর সরকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের উপদেষ্টাদেরকে, ইন্টেরিয়ামের উপদেষ্টারা তো বলছে তাদেরকে ইঙ্গিত করে কার সেফ এক্সিট দরকার হয়। তো এখানে যদি এনসিপি যদি সেফ এক্সিটের দরকার হয়, সেই জায়গায় যদি ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে তারা থাকেই, তাহলে সেই জায়গায়ও তো তাদের এক্সিটের সুবিধা হবে। মানে ভোটকে ঘিরে এবং সামনে ক্ষমতাকে ঘিরে সামনে আসলে রাইট। কথায় বার্তায় অনেক সমীকরণ পরিবর্তন হবে। নির্বাচনে আর একটা স্টেক রাখবে হচ্ছে সেনাবাহিনী, তাদের উপর একটা দায়িত্ব থাকবে। কিন্তু সেনাবাহিনীর মধ্যেও একটা এখন চাপ বা অসন্তুষ্টি অস্বস্তি আছে কিনা, কারণ সেনা হেফাজতে আছেন 15 জন বর্তমান এবং বর্তমান সেনা কর্মকর্তা আছেন। তাদেরকে আগামীকাল 22শে অক্টোবর, মানে আসলে আগামীকাল আমরা যখন কথা বলছি 21শে অক্টোবর রাতে, বুধবার। 22শে অক্টোবর হয়তো হয়ে গেছে, হ্যাঁ। তো 22শে অক্টোবর তাদেরকে আদালতে হাজির হওয়ার শেষ আর কি, বা হাজির করার সময়সীমা শেষ হচ্ছে। আহ, এই অস্বস্তি বা এই চাপ, এইটি নির্বাচনের উপর প্রভাব ফেলবে কিনা এক, এবং আপনার কি মনে হয় এটি আসলে কোন দিকে নেবে এই ঘটনা? কারণ এর আগেও একদিন কথা হচ্ছিল যে সেনাবাহিনী এটি নিয়ে একটা একটা তো অস্বস্তি আছে বটেই। হ্যাঁ, অস্বস্তি তো আছে, সেটা প্রকাশ পাচ্ছেই। আর ভালো দিক যে তারা সরকার বা এই যে আদালতকে সম্মান করে আবার ইয়েতেও যাচ্ছে, আপনার আদালতও হাজির হচ্ছে। তারা এখন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কিনা সেটা এখনো ক্লিয়ার না, হুম। কিন্তু তারা আদালতে তো যাচ্ছে। এখনো হাজির হচ্ছেটি কি নিশ্চিত হওয়া গেছে যে হাজির হচ্ছে? মানে এটা তো হ্যাঁ, 22শে অক্টোবর হাজির। আদালত, হ্যাঁ এটা আমি আদালত পাড়ার একজন আহ, আচ্ছা। সূত্র থেকে পেয়েছি যে তাদেরকে হাজির করা হচ্ছে। তো জানি না, আমরা যখন কথা বলছি তখন তো হাজির হয় নাই, কিন্তু আমাকে নিশ্চিত করে বলছে যে তাদেরকে হাজির করা হচ্ছে। তাদেরকে হয়তো জামিনও দিয়ে দেবে, কিন্তু বিষয়টা নির্ভর করছে যে জামিনের পরে তারা কোথায় থাকবে, তারা কি ক্যান্টনমেন্টে থাকবে না ওই অন্য জেলে যাবে। এখানে আরেকটা জিনিস বলি, যে তাদের যে সার্ভিং পার্সোনাল সবগুলোই, এবং তাদের আহ, তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, যে একই ঘটনা কিন্তু জিয়াউল হকের ব্যাপারও একইটাই। জিয়াও কিন্তু সার্ভিসে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আরেকটা তাদের মধ্য থেকেও হয়তো প্রশ্ন আসতে পারে, তাহলে দুই ধরনের ট্রিটমেন্ট দেওয়া হবে কেন? জিয়াউল হক যে আছে, জিয়াউল হক না জিয়াউর রহমান, না, যে আম, সাবেক ডিজিএফআই চিফ যিনি ছিলেন। হুম। না ডিজিএফআই চিফ না, ওই যে এমটিএসসি নাকি যে ইয়ে এনটিএমসি, ছিল, এনটিএমসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমটিএসসি, জিয়াউল আহসান। হ্যাঁ জিয়াউল আহসান। তো জিয়াউল আহসানের কথা ওইখানে আসছে, তাহলে উনাকেও তো
সার্ভিসে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে, তো তাকে তো জেলে নেওয়া হয়েছিল। তাহলে উনাদের এই যে বাকি যাদেরকে এখন অভিযুক্ত করা হয়েছে তারাও কি জেলে যাবেন, না তারাও ইয়ে আবার সেনা হেফাজতে থাকবে? না সেনা হেফাজতে যদি তারা থেকে তাহলে জিয়াউল হক, জিয়াউল হাসান কেন নয়? এটাও একটা প্রশ্ন সাধারণ মানুষ করছে। তো এই পুরো ব্যাপারটা কিভাবে ডিল করবে আমি জানি না। বাট আমরা সাধারণ মানুষ হিসেবে জনগণের তরফ থেকে বলবো যে এটা সম্মানজনক হওয়া উচিত। এটা আমাদের সেনাবাহিনী আমাদের একটা গর্বের বিষয়। তো এটা কিন্তু যে যিনি অপরাধী আবার অপরাধী সেটাও একটা বিষয় আইনের দৃষ্টিতে, সেটাও সমান সবার ক্ষেত্রে। তো যেভাবে হোক, যেটা যাতে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি না হোক যেটাকে জাতিকে আবার এটা দণ্ড দিতে হয় আর কি। সালাউদ্দিন আহমেদও ঠিক এরকম কথাই অতি জরুরি বৈঠকে বলেছিলেন যে সেটা এফোর্ড করতে পারবো না। দেখা যাক আসলে কি হয়, সেনাবাহিনী যায় কিনা সেটা নিয়েও নিশ্চয়ই একটা বিবৃতি আসবে। একদম শেষ একটা প্রসঙ্গে একটু আসি যে আসিফ মাহমুদ সচিব ভুইয়াজ তিনি সম্প্রতি একটা ফেসবুকে পোস্ট করেছেন যে ভারতের সাথে 10টি চুক্তি বাতিল হয়ে গেছে, আরও চুক্তি পর্যালোচনায় আছে বাতিল হবার জন্য। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা সেই সময় বলেছেন তিনি সেই নিয়ে মন্তব্য তো হুম। সেদিনই করতে চান না, কিন্তু সবশেষ জানা মতে তিনি বলছেন যে হুম। একটি মাত্র চুক্তি বাতিল হয়েছে, আর কয়েকটি চুক্তি পর্যালোচনায় আছে। এরকম গরমিল হবার মানে যে হলো, এটিকে আপনি কিভাবে দেখবেন? আরও প্রধান উপদেষ্টা সেদিন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বললেন যে সারা বিশ্ব থেকে অবাক বিস্ময়ে নাকি আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের দিকে দরখাস্ত আসছে, মানে বাংলাদেশের কাছে দরখাস্ত আসছে যে তরুণ পাঠান, 26-এ হাত জোর করে তারা বলবে আমাদের দেশে তরুণ পাঠান। এই একটা অবস্থা, সেটা প্রধান উপদেষ্টা বলছেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে। অন্যদিকে তার কিছুদিন আগে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন বাংলাদেশিদের জন্য ভিসা পদ্ধতি জটিল হচ্ছে এবং এর জন্য আমাদের রেপুটেশনে আসলে দায়ী শিক্ষার্থী এবং যারা কাজ করতে বাইরে যাচ্ছেন তাদের জন্য এটি জটিল হচ্ছে। মানে একটু গোলমেলে বা গরমিল দেখেন কিনা, নাকি আসলে ঠিকঠাকই? আমিও তো গোলমাল গোলমাল পাকায় ফেলছি আপনার এতগুলো প্রশ্নে। প্রশ্নেই গোলমাল পাকিয়ে যাচ্ছে। মানে দুইজনের দুই রকম বক্তব্য আসছে কিনা, যদি একটা একটা করে আসি, আসিফ একটা মাহমুদ আর একটা পররাষ্ট্র একটা করে উপদেষ্টা। বলি, আসিফ মাহমুদের কথাটাই বলি, তাহলে একটা একটা বলেন আমাকে তখন। আসিফ মাহমুদের এটা তো কমপ্লিট একটা বোকামি ধরনের কথাবার্তা, যে এতটা ইয়ে বাতিল হয়ে গেছে। আবার সে বাতিলের তালিকা এমন এমন নাম দিয়েছে যেগুলো অরিজিনাল প্রকল্প নেই, বা প্রকল্প থাকলেও সেটা ভিন্ন নামে আছে। তো তহিদ সাহেব আজকে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আসিফ যে ইয়েটা দিয়েছেন, বিবৃতিটা দিয়েছেন, সেটা আসলে বিবৃতি না, এদের একটা স্ট্যাটাস দিয়েছেন, হুম। সেটা আসলে উনি অন্য জায়গা থেকে শেয়ার করে দিয়েছেন, এটা আরেকজনের। তো যেটা আরেকজনের হলো, আপনি যখন দেন তখন তো এটা অফিসিয়াল হয়ে যায়। এইটুকু কমন সেন্স আমাদের উপদেষ্টাদের থাকা উচিত, সেটা তো আমাদের বলাটাও একটা অশোভনীয় দেখায়। তো সেই জায়গায় একটাকে বলেছে যে একটা মাত্র ইয়ে আহ, আহ, চুক্তি। বাতিল করেছি আমরা চুক্তি, সেটা হচ্ছে যে একটা ওই যে জাহাজ টানা বিষয়ে, হুম। যে আপনার জাহাজ সমুদ্রে নদীতে বা যেখানে হয়, যে জাহাজ যখন একটু অকেজো হয়ে যায় সেগুলোকে টানার জন্য এক ধরনের বাহন আছে আর কি। ওই বাহন টানার জন্য তারা দিয়েছিল, যে যে ইয়ের সাথে একটা চুক্তি হয়েছে ইন্ডিয়ার সাথে, সেই চুক্তিটা হবে না। এইটুকুই শুধু কথা ছিল। হুম। আর বাকি যতগুলোই এখানে এসছে, আমি মনে করি যে এগুলা আহ, আপনার ইয়েটা বেশি বোঝা যায় আর কি, যে উপদেষ্টা যে বলেছেন যে এটা উপদেষ্টার একটা দায়িত্বহীনতার মধ্যে পড়ে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে হুম। ভারতীয় কোম্পানি জিআরএসির সঙ্গে একটা টাগবোট চুক্তি, টাগবোট যেটা বলছিলাম, আমি যে বর্ণনা করছিলাম যে যে যেটা অন্য জাহাজকে টেনে নেয় যে সমস্ত জাহাজ, এটা শুধু বাতিল হয়েছে। আর বাকি যে চুক্তিগুলো আছে, বিশেষ করে গঙ্গা চুক্তি মনে করেন, সেটা আমরা কিভাবে ইয়ে করব? আদানি চুক্তিটা পর্যালোচনাতে আছে এখনো, সেটা আবার হাইকোর্টের পুনর্নির্দেশ দিচ্ছে মানে কি, এটা আদানি চুক্তি করতেই হবে। কারণ এমন অবস্থা যে এটা চুক্তি না থাকলে আমাদের বিদ্যুতেরও কাহিল অবস্থা হয়ে যাবে। সরকার নিজে বাধ্য হবে যেটা করার জন্য, এটা এমন। এবং আদানি চুক্তির মধ্যে সরকার নানা এর শুরুতে আমরা দেখেছি যে এটা অনেক অনিয়ম হয়েছে, হেন হয়েছে, তেন হয়েছে। পরবর্তীতে তারা সেটা আবার আবিষ্কারও করতে পারে নাই। এবং সবচেয়ে যেটা খারাপ যে জিনিসটা হচ্ছে যে এই চুক্তি বাতিল করেছে, এই গোলামী চুক্তি সরকার দীর্ঘদিন থেকে বলে আসছিল গোলামী চুক্তি। তো গোলামী চুক্তি হলে যে কোনটা গোলামী চুক্তি আজকে 14 মাসেও তারা বের করতে পারলো না।
তো গোলামী চুক্তিগুলো তো আমরা আসলে চাই না গোলামী চুক্তিগুলো থাকুক, সেগুলো বাতিল করে দিক। কিন্তু একটা উপদেষ্টার পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অনুযায়ী মাত্র একটা চুক্তি আমরা একটু করছি না, এবং সেটা উনি স্পষ্ট করে বলেছেন। বাকি যেগুলোর কথা বলেছেন এগুলো আংশিক, কতগুলো কতগুলো অন্য নামে আছে। তাহলে একজন উপদেষ্টা এত অতি উৎসাহ নিয়ে এগুলো বলার মানে হচ্ছে যে আমাদের আসলে দুই প্রতিবেশীর সম্পর্ক নষ্ট করা, বা দুই, এবং এটা এটা ভারত বিরোধিতার একটা, বা ইয়ে ভাব তোলা আর কি। এন্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট আমাদের এখানে দীর্ঘদিন থেকে আছে, সেই সেন্টিমেন্টে একটা হাওয়া দেওয়া। সেই সেন্টিমেন্টে সাধারণ লোকেরা দিতে পারে, রাজনৈতিক লোকেরা দিতে পারে তাদের হুম, ভোটের স্বার্থে, কিন্তু সরকার থেকে যখন হাওয়া দেওয়া হয় সেটা অশোভনীয় দেখায়, এবং সেটা কিন্তু রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের সম্পর্ক নষ্ট করে। আমরা আমরা ভারতের সঙ্গে আমাদের নতজানু সম্পর্ক দেখতে চাই না। আবার আমরা ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক কিছুও দেখতে চাই না। আমরা প্রতিবেশী হিসাবে তাদের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক চাই, এবং সেই স্বাভাবিক সম্পর্ক করার ক্ষেত্রে সরকার অনেক ক্ষেত্রে সরকারের কিছু হুম। কার্যক্রম একটা অন্তরায় হয়ে যায়। আমি ফরেন মিনিস্ট্রিকে থ্যাঙ্কস দেব, তারা এমন কোনো কিছু কাজ করে নাই যেটা নিয়ে আহ, বাংলাদেশ বিতর্কিত হতে পারে। হুম। হয়তো মানে এই দুই এক চারটা। একজনের এক এক কথাকে আপনি একটু অশোভনীয় বলছেন। আর ওটিকেও মানে আর একটির কথাও যেটি আমি আনছিলাম সেটিকে এবার একটু আলাদা করে বলি, এটিও কি একটু ওরকম দাঁড়াচ্ছে নাকি? আসলে আমি মানে আপনার কাছে ব্যাখ্যাটা কেমন সেটি জানতে চাই। প্রধান উপদেষ্টা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বললেন না যে সারা বিশ্ব দরখাস্ত করছে যে বাংলাদেশ থেকে তরুণ পাঠাও, আমাদের তরুণ ছাড়া তাদের চলছে না, বা 2026 সালে হাত জোর করে বলবে তরুণ পাঠাও, এরকম একটা অবস্থা। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগে বলেছেন যে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া জটিল হচ্ছে, সেটি শিক্ষার্থীদের জন্য এবং যারা কাজ করতে দেশের বাইরে যেতে চাচ্ছেন তাদের জন্য, এবং এর জন্য আমরাই জানি আমাদের রেপুটেশন দায়ী, এটি তিনি বলছিলেন। এর জন্য তিনিও উদ্বেগ প্রকাশ করছেন। আম, এইটা আসলে আপনার কাছে কেমন মনে হলো? একই টোনে কি বলছেন নাকি টোন ডিফারেন্ট মনে হচ্ছে? টোন ডিফারেন্ট মনে হচ্ছে, এবং তহিদ সাহেব যেটা বলেছেন সেটা তো প্রমাণিত। এটা তো উনার বলার কি আছে, আমি তো দেখতেছি এই সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে তো আমাদের ভিসা শুধু এখন মালদ্বীপ দিচ্ছে, অন্য কেউ আমাদেরকে ভিসা দিচ্ছে না। অন্য অন্য ভিসা দিচ্ছে না মানে আমাদের ফ্রি অ্যাক্সেস নেই। সো আমাদের ভিসার মান 106টা দেশের মধ্যে যদি 100 নাম্বার হয়, তাহলে এটার মান কোথায় গেছে আমরা বুঝতে পারি না। মিডল ইস্টে অনেক দেশে ভ্রমণ করা যাচ্ছে না। আমি ও, আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে একটা দুবাই যাওয়ার একটা কাজ ছিল। তো ও বলছে ভিসাই নাই, কোথা থেকে যাবেন আপনি? এবং আমাকে বললো যে, আমাকে পরামর্শ দিল যে আপনি ট্রানজিট নেওয়ার সময় কদিন থাকতে পারবেন। তো আমি দুবাই যাওয়ার জন্য অন্য একটা দেশে যেতে হবে। তো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো বাংলাদেশের ভিসার মান তো ঠিক নেই, এবং ডক্টর ইউনূস যদি দেখে থাকেন, উনি তো সবসময় স্বপ্ন দেখেন, অনেক স্বপ্ন উনি যেভাবে দেখেন, এটাও দেখেছেন যে আমাদের থেকে লোক আর হাত জোর করে আমাদের ইয়ে নিবে, বিশ্ব অবাক হয়ে যাবে। এই যে আমরা যে একটা চুক্তি করেছি, তো কই কোন বিশ্ব অবাক হয়ে গেল, মানে এমন একটা চুক্তি যে করেছি আমরা, সনদ ওই যে সই করেছি, এটা কি এমন হয়ে গেছে, এটা বিশ্ব তাকিয়ে থাকার মতো। যারা সনদ দিয়ে সই করেছেন তাদের এগুলো জাদুঘরে থাকবে। থাক জাদুঘরে, আমি জানি না ইতিহাসে এটা কোথায় স্থান পাবে, কিন্তু উনি এটা জাদুঘরে দিতে চাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে কি এই ধরনের কোনো আহ, ইয়ে ইতিহাসে স্থান পাবে কিনা মানুষ তো সন্দেহ করে। এই জন্যই করে, আমরা এই কিছুক্ষণ আগে আলাপ করলাম যে কত পার্সেন্ট লোক এটার সঙ্গে ছিল। যেটা কত পার্সেন্ট লোক, যে যার সংখ্যাগরিষ্ঠ মানুষের মনের আকাঙ্ক্ষা পূরণ করে না, সেটা জাদুঘরে মানে কা- রেখেও কয়দিন রাখবে? মানুষ তো মানুষ তো ওইটাকে মানুষের হৃদয় থেকে তো চাইতে হবে যে আমরা এই জিনিসটা রাখবো, আমরা হৃদয়ে ধারণ করি। জাদুঘরে দেখিও কি, মানুষের হৃদয়ে তো থাকতে হবে সবার আগে, হৃদয়ে তো থাকবে না, জাদুঘর তো পরের বিষয়। মানে সেটা আসলে জাদুঘরেই চলে যাওয়ার মতো বিষয় মনে হয় হয়ে দাঁড়াবে। অনেক ধন্যবাদ আনিস আলমগীর, অনেক সময় কথা বললাম আপনার সাথে। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আশা করি সামনেও কথা হবে। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য।